নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সর্বশেষ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো ক্যাসিনো সম্রাট সিসিউতে, এরপরে জানাবো নওগাঁর মান্দায় অস্ত্রসহ যুবক আটক এবং সবশেষে রয়েছে রাজধানীর রাস্তা চেনা রূপে ফেরার ইঙ্গিত। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ক্যাসিনো সম্রাট সিসিউতে ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার যুবলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। রোববার রাতে প্রিজন সেলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার সকালে বুকে তীব্র ব্যথা অনুভব হলে পরীক্ষা নিরীক্ষা করে হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হওয়ায় ডাক্তাররা তাকে দ্রুত সিসিইউতে ভর্তি করেন। বর্তমানে সম্রাট গভীর পর্যবেক্ষণে রয়েছেন বলে বিএসএমএমইউর একাধিক ডাক্তার জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট। কিছুদিন হলো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাখা হয়েছিল। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে আনা হয়। তার হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হচ্ছে, নিয়ন্ত্রণে কাজ করছে ডাক্তাররা। এদিকে সম্রাটের পরিবারের দাবি, আজ থেকে প্রায় ২১ বছর আগে ওপেন হার্ট সার্জারি ও ভালভ প্রতিস্থাপন করা হয় সম্রাটের। দীর্ঘদিন বন্দী থাকায় উন্নত চিকিৎসা না পেয়ে সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নওগাঁর মান্দায় অস্ত্রসহ যুবক আটক। নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি শটগান অস্ত্রসহ ব্যবসায়ী মিজান শেখ নামে এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার কিত্তলি গ্রামের জ্যোতি কোল্ড স্টোরেজের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। র্যাব ৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মান্দা উপজেলার কিত্তলি গ্রামে জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে অস্ত্র কেনাবেচা করা হবে। এমন তথ্যের ভিত্তিতে তিনি সহ কোম্পানির উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে রাত ৮টার দিকে স্টোরেজের পাশে মিজান শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা সম্ভব হয়। এ বিষয়ে মেজর সানরিয়া চৌধুরী জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিক্রির লক্ষ্যে নিয়ে আসা হয়েছিল। আটককৃত মিজান দীর্ঘদিন থেকে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় নওগাঁ জেলার মান্দা থানায় মামলা রয়েছে। রাজধানীর রাস্তা চেনা রূপে ফেরার ইঙ্গিত। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের ১৩তম দিন আজ মঙ্গলবার। আজ সকাল থেকে ঢাকার ফার্মগেট, তেজগাঁও, মৌচাক সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় সড়কে রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের চাপ রয়েছে। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি থাকলেও ঢিলেঢালা ভাব। ঢাকা ফিরে যাচ্ছে আগের চিত্রে। ঈদুল আজহা সামনে রেখে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলা বিধিনিষেধ শর্ত সাপেক্ষে শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধ শিথিলের ২ দিন আগেই রাজধানীর ঢাকায় ঢিলেঢালা ভাব দেখা গেছে। বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ। গাজীপুরের টঙ্গীতে দুটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও শ্রমিকদের উপর নির্যাতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার সকালে বিসিক, শিল্পনগরী ও মিলগেট এলাকায় শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে বিক্ষোভ করেন। গৌরিয়াং গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবুল বাশার আহত হয়েছেন। টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিকরা জানান, বিসিকে সার্ভ নিটিং লিমিটেডের পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া ২ মাসের বেতন, ছুটির টাকা দাবি করেন। এ কারণে বাইরের দুর্বৃত্তদের দিয়ে শ্রমিকদের উপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় ইন্ডাস্ট্রিয়াল টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। অন্যদিকে টঙ্গী মিলগেট এলাকায় গৌরিয়াং লিমিটেড পোশাক কারখানায় সোমবার রাতে বাসায় যাওয়ার সময় এক শ্রমিককে মারধরের অভিযোগে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করে কর্মবিরতি পালন করছে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। নিম্ন আয়ের মানুষ প্রত্যেকে পাবে নগদ ২৫০০ টাকা। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তিনি লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ৩,২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রত্যেকে পাবে নগদ ২৫০০ টাকা।
প্যাকেজগুলো হলো দিনমজুর পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌ পরিবহন শ্রমিকদের জন্য জনপ্রতি নগদ ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তার জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ, শহর এলাকায় নিম্ন আয়ের জনসাধারণের সহায়তার লক্ষ্যে ২৫ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ১৪ দিন ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য ১৫০ কোটি টাকা, ৩৩৩ নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ ১০০ কোটি টাকা, গ্রামীণ এলাকার কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সংস্থান ব্যাংক এবং পিকেএসএফ এর মাধ্যমে ঋণ সহায়তা দিতে এর আগে বরাদ্দ ৩,২০০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ ১,৫০০ কোটি টাকা। রূপগঞ্জে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে গিয়ে সংঘর্ষে জড়ালো বিএনপির ২ গ্রুপ, আহত ২৫। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানা পরিদর্শনে এসে বিএনপির ২ গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত বলে জানা যায়। মঙ্গলবার দুপুরে উপজেলার হাশেম ফুডস কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার কর্ণগোপ এলাকার হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ভবন পরিদর্শনে আসেন। এ সময় কেন্দ্রীয় নেতাদের সাথে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন। এ নিয়ে গেটের সামনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ২ গ্রুপের সদস্যরা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কারখানা পরিদর্শন শেষে নেতারা বাইরে বের হলে উভয় গ্রুপ রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ছুড়তে শুরু করে। সংঘর্ষকালে কারখানায় বেতন নিতে আসা শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি করেন। সংঘর্ষে নাসির উদ্দিন সহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সবাই মাস্ক পরলে স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হয় না মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণ ঠিকমতো মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না, আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। আজ মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঠিকমতো মাস্ক পরিধান করোনা সংক্রমণ থেকে নিষ্কৃতি পাওয়ার সবচেয়ে বড় সুরক্ষা বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, করোনা সংক্রমণ এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। একটা সময় অনেকে মনে করতেন গ্রামের মানুষের করোনা হবে না। এ ধারণা ভুল প্রমাণ করে ভাইরাসের সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এই সংক্রমণ আগের দিনের হারকে অতিক্রম করে যাচ্ছে। এমন অবস্থায় মাস্ক পরার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাজিক ও স্বেচ্ছাসেবী সহ দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, হাটবাজারে বা চায়ের দোকানে জটলা তৈরি না করে সতর্কভাবে চলাফেরা এবং মাস্ক পরার মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। নিজের সুরক্ষার জন্য সতর্ক না হলে উদাসীনতা দেখালে কেউ আমাদের সুরক্ষিত করতে পারবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একসময় হয়তো হাসপাতালের শয্যা বাড়িয়েও রোগীর সামাল দেওয়া যাবে না। সেই পরিস্থিতি মাথায় রেখে মাস্ক পরা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্য সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখতে হবে, করোনা প্রতিরোধে সবচেয়ে শানিত হাতিয়ার হচ্ছে মাস্ক। সরকারের উদাসীনতায় রূপগঞ্জে এতগুলো প্রাণ গেল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি দফতরগুলোর উদাসীনতা আর নজরদারির অভাবে রূপগঞ্জের কারখানায় ভয়াবহ এই দুর্ঘটনা ও এতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানের সমান দায়ভার রয়েছে এই গণহত্যার পেছনে। এত বড় ভবনে মাত্র ২টি সিঁড়ি, আবার একটি ছিল তালাবদ্ধ। এ কারণে শ্রমিকরা বের হতে না পারায় এতগুলো প্রাণ অকালে ঝরে গেছে। নজরুল ইসলাম খান বলেন, এসব দেখার জন্য সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। তারা যদি ঠিকমতো কাজ করত তাহলে বিশ্ববাসী এত লাশ দেখত না। এ সময় তিনি বলেন, মালিক অধিক মুনাফার লোভে এখানে ১০-১২ বছরের বাচ্চা দিয়ে কাজ করাতো। সরকার বলে দেশ উন্নত হয়েছে, অথচ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সংস্থার রিপোর্ট বলছে দেশের কারখানাগুলোতে ৪০ লাখ শিশু শ্রমিক কাজ করে। তিনি আহতদের সুচিকিৎসা এবং নিহতের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি দুর্ঘটনা কবলিত আহত এবং নিহত প্রত্যেক পরিবারকে বিএনপির পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় বিএনপির প্রতিনিধি দলের প্রধান হয়ে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। সুনামগঞ্জে বখাটের হাতে চিকিৎসক লাঞ্ছিত।
রোগী দেখতে বাড়িতে না যাওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে বখাটের হাতে লাঞ্ছিত হয়েছেন এক চিকিৎসক। আজ মঙ্গলবার সকাল ৭টা ২২ মিনিটে সদর হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে। হাসপাতালের পার্শ্ববর্তী শহরের হাসননগর এলাকার মোহাম্মদ মিজানুর রহমান নামে এক বখাটে সদর হাসপাতালের আবু জাহিদ মাহমুদ নামের এক চিকিৎসককে চড় মেরেছে। এ ঘটনায় বখাটে মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত বখাটে মিজানুর রহমান মিজান শহরের হাসননগর আরবুল্লাহ এলাকার ছেলে। জানা যায়, ভাই অসুস্থ হয় মঙ্গলবার সকালে সদর হাসপাতাল থেকে চিকিৎসককে বাসায় নিতে এসেছিলেন মিজানুর। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগ ফেলে বাসায় গিয়ে রোগী দেখতে অস্বীকৃতি জানান চিকিৎসক আবু জাহেদ মাহমুদ। এ সময় তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগ ফেলে বাসায় যাওয়া যাবে না, রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। এরপর সকাল ৭:৩০টার দিকে মিজানুর রহমান তার ভাইকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক আবু জাহেদ মাহমুদকে লাঞ্ছিত করে।